সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশে যে কয়েকটা ঐতিহ্যবাহী মসজিদ রয়েছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে, তার মধ্যে বন্দর শাহী মসজিদ একটি। আজকের এই কন্টেন্টটা থাকছে বন্দর শাহী মসজিদের কেন্দ্র করে। চলুন দেখাই এবং আলোচনা করি বন্দর শাহী। এ হচ্ছে বন্দর শাহী মসজিদ। মধ্যযুগীয় একটা মসজিদ এটা। মধ্যযুগের আমলেই যে কয়েকটা মসজিদ স্থাপিত হয়েছিল তার মধ্যে এই মসজিদটি উল্লেখযোগ্য মসজিদ। দেখছেন আপনার কালো পাথরের যে আরবিতে লেখা মসজিদ সম্পর্কে। এটা হচ্ছে অনেকটা কুসুম্বা মসজিদের মতোই অনেকটা। কুসুম্বা মসজিদটাও এ হচ্ছে অনেকটা কুসুম্বা মসজিদ। কুসুম্বা মসজিদও এরকম লেখা রয়েছে। কুসুম্বা মসজিদ নিয়েও আমার একটা ভিডিও রয়েছে, আপনারা আশা করি এগুলো দেখবেন। ইটু সুরকি দ্বারা তৈরি এই মসজিদটা এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটা রয়েছে। বন্দর শাহী মসজিদ নারায়ণগঞ্জ জেলা বন্দর পৌর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক মধ্যযুগীয় মসজিদ এবং বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে যে সকল স্থাপনা রয়েছে তালিকাভুক্ত তার মধ্যে এই মসজিদটা। এখানে ঠিক কালো পাথর দ্বারা আপনারা দেখছেন যে এটা কালো পাথর দ্বারা আলাদা করে দেওয়া হয়েছে এই অংশটুকু। যদিও মসজিদটা এখন আর নামাজ পড়ে না, একসময় নামাজ পড়তো। দেখছেন মেহরাব রয়েছে এখানে 3টি। মসজিদটি তুলনামূলকভাবে ছোট। চোদ্দোশো বিরাশি খ্রিস্টাব্দে সুলতান জালালউদ্দিন ফতহ শাহের আমলে মালিক আল মুয়াজ্জম বাবা সালেহ এটা নির্মাণ করেন। দেখছেন আপনার কালো বেস্টেল পাথরের তৈরি এই মসজিদটা। মালিক আল মুয়াজ্জম বাবা সালেহ সুলতান জালালউদ্দিন ফতহ শাহের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। 1920 সালে 26শে নভেম্বর প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটা তার তালিকাভুক্ত স্থাপনা তৈরি করেন। এ হচ্ছে গম্বুজের ভিতরের অংশ। আপনারা দেখছেন মঙ্গল আমলের স্থাপনার যে নির্মিত স্থাপনাগুলোর মধ্যে এরকম নকশায় থাকে। এই মসজিদটার নামে অনুসারে পেছনে আর একটা বড় মসজিদ রয়েছে যা বর্তমানে নামাজ আদায় করা হয়। এই মসজিদটা এখন আর নামাজ আদায় হয় না। এই পাশে 3টা দরজা জানালা রয়েছে। এটা হচ্ছে পূর্ব পাশ মসজিদের। 3টা দরজা রয়েছে, একটা বড় তুলনামূলকভাবে আর 2টা ছোট দরজা। এখানে একটা জানালা রয়েছে, এটা হলো দক্ষিণ পাশের অংশটুকু। চারকোনা বিশিষ্ট এই মসজিদটি বাংলাদেশের ঐতিহ্যবাহী যে কয়েকটা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মসজিদ রয়েছে তালিকাভুক্ত, এর মধ্যে এই মসজিদটাও সবচেয়ে উন্নত বেশি। সবচেয়ে পুরনো মসজিদগুলোর মধ্যে এই মসজিদটা একটা মোগল আমল স্থাপনা। প্রায় এই মসজিদটার আনুমানিক বয়স প্রায় 550 বছর আনুমানিক বয়স হবে এই মসজিদটার। ইট ও সুরকি দ্বারা তৈরি করা এই মসজিদটা। সবাইকে স্বাগতম জানাচ্ছি।
আজকের কন্টেন্টটা থাকছে বিবি মরিয়মের সমাধি, নারায়ণগঞ্জের হাজীগঞ্জের উপজেলায় অবস্থিত এই সমাধিটি, এবং চলুন দেখাই এবং আলোচনা করি। এ হচ্ছে সমাধির প্রধান যে গেট। এই গেট যদিও এটা এখন বন্ধ থাকে, দুই পাশে এখন বন্ধ, জরাজীর্ণ রাস্তা, এটা এর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইশাখা রোড, আপনারা দেখছেন। এই পথ দিয়ে আমরা আগাবো। এই পথ দিয়ে গেলেই আমরা বিবি মরিয়মের সমাধি যেতে পারবো। মূলত এই পথটা চাষারা থেকে কাশপুর যাওয়ার হাজীগঞ্জ নামক স্থানে এই সৌধসমটি। আমরা এটা হলো স্কুল, স্কুলের শেষ প্রান্তে, মেন সড়কের পাশে স্কুল, স্কুলের শেষ প্রান্তে এই সমাধিটি রয়েছে। এই হচ্ছে বিবি মরিয়ম সমাধিসৌধ। বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত। তৎকালীন মুঘল সম্রাট নিয়োজিত মুঘল সুবেদার শায়েস্তা খান কর্তৃক নির্মিত এই বিবি মরিয়ম সমাধি। এই সমাধির লাগোয়া মসজিদ নির্মাণ করে কাল 1664 থেকে 88 খ্রিস্টাব্দ অনুমান করা যায়। সমাধিটিতে শায়িত বিবি মরিয়মকে তৎকালীন মুঘল বাংলা সুবেদার শায়েস্তা খানের কন্যা এবং ইরান দখত এর বোন তুরাক দখত হিসাবে ঐতিহাসিকরা ধারণা করেন। সমাধিসৌধটি সুউচ্চ প্রাচীন ঘেরা একটি আয়তাকার প্রাঙ্গণের মাঝখানে ভূমি থেকে উঁচু ভিতরের মাঝে নির্মিত। এবং 4-5টা খিলার দ্বারা বিশিষ্ট। উপরে দেখছেন এক গম্বুজ বিশিষ্ট এই স্মৃতিসৌধটি, এই সমাধিসৌধটি। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত একটা স্থাপনা। ভিতরে আরো দুটি এরকম কবর রয়েছে, অজানা। এই কবরগুলো কার, হয়তো তার দাসী অথবা অন্য কেউ হতে পারে। চারপাশেই বারান্দা রয়েছে এই সমাধিসৌধটির। এই হচ্ছে মূল কবরটি। নকশা ও কারুকাজ সম্পূর্ণ দেওয়ালের রয়েছে, আপনারা দেখছেন। এটা হচ্ছে সমাধিসৌধের পূর্ব সাইডের অংশ। মূলত এক সময়কার প্রধান গেট ছিল এটা দিয়ে প্রবেশ করত। এখানে এক পাশে রয়েছে প্রধান গেট, যে ফটকটা, আর আরেক পাশে রয়েছে, পশ্চিম পাশে রয়েছে মসজিদটা। এখানেও সেম কারুকাজ দৃশ্যমান।
ইট ও সুরকি দ্বারা নির্মিত। বোঝা যাচ্ছে এখনও সেই ইটের অংশ, পোড়ামাটির পোড়া ইটের অংশ। মুঘল স্থাপনা যেরকম নকশা থাকে এটাতে এরকম নকশা আপনারা দেখছেন। পরবর্তী ভিডিওতে আরও এরকম স্থাপনা দেখাবো এবং আমন্ত্রণ রইল দেখার জন্য। ভালো থাকবেন, আবারও দেখা হবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আমি যে কন্টেন্ট তৈরি করে থাকি, আজকে যে দর্শনীয় স্থানটা তা হচ্ছে ঘোড়াপাড়া জমিদার বাড়ি, বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত একটা স্থাপনা। তো এই ঘোড়াপাড়া জমিদার বাড়ি আপনাদেরকে দেখাই এবং আলোচনা করি। বাবু রামরতন ব্যানার্জি ৬২ বিঘা জমির উপরে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন, যা মুড়াপাড়া জমিদার বাড়ি নামে পরিচিত। এরপর তার কয়েকজন বংশধর এই রাজপ্রাসাদটি সংস্কার ও সম্প্রসারণ করেন। ১৮৮৯ খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন ও পরিবার নিয়ে এখানে বসবাস শুরু করেন। তারপর পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি ১৮৯৯ খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশটি একটি ভবন নির্মাণ, ২টি পুকুর খনন করেন। এই বাড়িটির পিছনে একটা পুকুর, সামনে একটা পুকুর, এই দুইটা পুকুরই খনন করেন তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি। দেখছেন আপনার বাড়িটি, এটা বাড়ির মূল বাড়ির সামনে অংশ, পিছনের অংশ হলো ভিতরে। ১৯০৯ খ্রিস্টাব্দে তার পুত্র জগদীশ চন্দ্র ব্যানার্জি ও অশুতোষ চন্দ্র ব্যানার্জি প্রাসাদের দোতলার কাজ সম্পন্ন করেন। ভবনটি এবং এখন সরকারি মুড়াপাড়া কলেজ নামে পরিচিত। বাড়িটির কারুকাজপূর্ণ, অনেক কারুকাজপূর্ণ বাড়িটির। ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশে বিভক্ত হওয়ার পর জগদীশচন্দ্র তার পরিবার নিয়ে কলকাতা চলে যান। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায়। ১৯৪৮ খ্রিস্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখল নেন এবং এখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্র স্থাপন করেন। এটা হচ্ছে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে এই বাড়িটি, যেহেতু তাই নোটিশ বোর্ড টাঙানো রয়েছে। উনিশশো ৬৬ খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা শুরু হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৬ খ্রিস্টাব্দে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত স্থাপন করা হয়। এটা হচ্ছে সামনের অংশ, অর্থাৎ বাড়িটির পুকুরের সামনের অংশের। এটা মন্দির, পূজা অর্চনা করার জন্য মন্দির স্থাপনাটা তখনকার জমিদারকে। এটা এখানে পরপর দুইটা ভবন রয়েছে, এটা একটা ভবন আপনারা দেখছেন। যদিও এখন এখানে কোনো পূজা অর্চনা হয় না, এটা মন্দির বোঝা যাচ্ছে। এটা এ হচ্ছে সামনের পুকুরটা, পিছনের পুকুরটা বাড়ির পিছনের অংশে।
সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের যে কন্টেন্টটা থাকছে তা হচ্ছে সালেহনগর জামে মসজিদ বা হাজী বাবা সালেহ মাজার, হাজী বাবা সালেহ মসজিদ নামেও পরিচিত এই জায়গাটা, যা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত স্থাপনা রয়েছে ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে এটাও একটি। আপনারা দেখছেন আমার আরেকটা কন্টেন্ট আমি আলোচনা করেছিলাম হাজী বাবা সালেহ সম্পর্কে, যার সমাধি সূরটি বা মাজারটি রয়েছে যা এক গম্বুজ বিশিষ্ট। পাশে যে মসজিদটি রয়েছে সেটাও এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। নারায়ণগঞ্জ বন্দরে সালেহনগরে এই মসজিদ এবং মাজারটি রয়েছে। এই অনেক শীতলক্ষ্যা নদীর ঘেঁষায় এই মসজিদটি এবং এই মাজারটি, এটা আপনার মাজারের অংশ দেখছেন আপনারা। হাজী বাবা সালেহ মসজিদের গায়ে প্রাপ্ত শিলালিপি থেকেই জানা যায় 1504 খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে হাজী বাবা সালেহ নামক একজন আমির নির্মাণ করেছিলেন এই মসজিদটি। শিলালিপি থেকেই আরও জানা যায় 1481 খ্রিস্টাব্দে নির্মিত বাবা সালেহ মসজিদটি, যা বর্তমান শাহী মসজিদ নামেও পরিচিত, যে আমার একটা কন্টেন্ট রয়েছে এটা সেটার উপরে। এখানে হজরত হাজী বাবা সালের পবিত্র মাজার ও মসজিদ সংক্ষিপ্ত বৃত্তান্ত রয়েছে এখানে। আপনারা দেখছেন এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে তার সম্পর্কে। 1495 খ্রিস্টাব্দে আজিমনগরে আরেকটি তার নির্মিত মসজিদ রয়েছে এবং 1505 খ্রিস্টাব্দে নির্মিত হাজী বাবা সালেহ মসজিদ, সম্ভবত বাবা সালেহ হজরত বা হজ পালন করে আসার পর এই মসজিদটি নির্মাণ করেছিলেন, এর জন্য আগে নামের আগে হাজী শব্দটা ব্যবহার করা হচ্ছে এখানে। 1506 খ্রিস্টাব্দে হাজী বাবা সালেহ মারা যাওয়ার পর তার মসজিদের পাশেই এই মাজারটি স্থাপন করেন। এ হচ্ছে মাজারের অংশ আপনারা দেখছেন, এটা হচ্ছে মাজারের ভিতরের অংশ। দেখছেন খুবই কারুকাজ সম্পূর্ণ। এরকম কারুকাজ তারা খচিত উপর অংশটা আপনারা গম্বুজ দেখছেন, এগুলো সাধারণত প্রত্নতাত্ত্বিক মোগল আমল স্থাপনাগুলোর মধ্যে এরকম থাকে, যা বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে এই স্থাপনাগুলো। এ হচ্ছে মাজারের ভিতরের অংশ। নকশা এবং কারুকাজ দেখেই বোঝা যাচ্ছে। নকশাগুলি খুবই সুন্দর। এটা হচ্ছে হাজী বাবা সালেহ মসজিদ, আপনারা দেখছেন অনেকটা ওই